আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওপেন কোর্স কেমিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আমাদের আজকে লেকচার 9। ওপেন কোর্স কেমিস্ট্রি হচ্ছে আসলে আমাদের ফুল কেমিস্ট্রি ফার্স্ট পেপারের উপর একদম ডিটেলসে ধারাবাহিকভাবে একদম ফুল ফ্রি একটা কোর্স, ওপেন কোর্স, একদম সবার জন্য। ঠিক আছে, আমাদের আসলে টার্গেট হচ্ছে একটাই, সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী যেন কেমিস্ট্রি সাবজেক্ট যেটা আছে সেটা একদম ফ্রিতে তারা যেন খুব ভালো করে বেসিক থেকে ক্লিয়ার করতে পারে, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। 56,000 বর্গ মাইল কেমিস্ট্রির ভালোবাসা ছড়িয়ে দেওয়া, সেই ধারাবাহিকতায় সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে আমরা ওপেন কোর্স কেমিস্ট্রির ধারাবাহিক 9 নম্বর লেকচারে হাজির হয়েছি। আমাদের বিগত লেকচারগুলো আমাদের গ্রুপে পাওয়া যাবে, সামনের লেকচারগুলো ইনশাল্লাহ আল্লাহ সুস্থ রাখলে এভাবেই নিব। তো আজকে লেকচার 9-এ আমরা আলোচনা করব, এখানে দিয়ে দিয়েছি কি নিয়ে আলোচনা করব সেটা, অর্থাৎ কোয়ান্টাম নাম্বার এবং অরবিটাল নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কেননা এই যে কোয়ান্টাম নাম্বার, এরপর অরবিটালের শেপ, তারপর অরবিটাল, ইলেকট্রন কনফিগারেশন, এগুলো নিয়ে আমাদের অনেকের প্রবলেম হয়। সো আজকের লাইভ ক্লাসে যারা অলরেডি আসা শুরু করেছো, আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমরা একটু সময় নিব যাতে সবাই চলে আসতে পারে, যাতে আমরা আমাদের এই লাইভ ক্লাসের লিঙ্কটা সব জায়গায় শেয়ার করতে পারি, সেজন্য একটু সময় নিব। সো তোমরা যারা আসা শুরু করেছো, লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে বিভিন্ন গ্রুপে দিয়ে দাও, শেয়ার করে ফেলো বিভিন্ন গ্রুপে, যাতে করে সবাই দেখতে পারে এবং মেনশন করে দাও। আমরা একটু সময় নিচ্ছি। সো ওপেন কোর্স কেমিস্ট্রি লেকচার 9-এ তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা আসা শুরু করেছো, আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে বিভিন্ন গ্রুপে দিয়ে দাও। মেক এনশিওর তুমি যত মেসেঞ্জার গ্রুপে আছো, তুমি যেই মেসেঞ্জার গ্রুপগুলোতে আছো, ওই গ্রুপে একজন মেম্বার থাকলেও তুমি আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও ওই গ্রুপে, যাতে করে ও দেখে ওর উপকার হতে পারে। ঠিক আছে, সো তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো, আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করো। কপি করার পর এই লিঙ্কটা মেসেঞ্জারে গিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও। প্রত্যেকটা মেসেঞ্জার গ্রুপে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও, এবং যত ফেসবুক গ্রুপে তুমি যুক্ত আছো সব ফেসবুক গ্রুপে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। শেয়ার বাটনে গিয়ে একসাথে সব গ্রুপকে সিলেক্ট করে দিলেই চলে যাবে, সব গ্রুপে ছড়িয়ে যাবে। 56,000 বর্গ মাইল বাস্তবায়িত হবে, সবার জন্য শিক্ষা কর্মসূচি ছড়িয়ে যাবে, রসায়নের ভালোবাসা, মানুষ ভালোবাসতে শিখবে, রসায়নকে পড়তে ভালো লাগবে তাদের। আমরা এটাই চাই। কাজে তোমার একটা ক্লিক, তোমার একটা শেয়ার, তোমার একটা মেসেঞ্জার গ্রুপের কপি করা লিঙ্ক ছড়িয়ে দিতে পারে সারা বাংলাদেশে কেমিস্ট্রির ভালোবাসা, আর আমরা তো সেটাই চাই। সেটা চাই বলেই ধারাবাহিকভাবে লেকচার 9-এ হাজির হয়েছি। তাহলে তোমরা খুব দ্রুত আজকের লাইভে যারা আছো, খুব দ্রুত আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও, কপি করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। বাদ যাবেনি একটি শিশু, সবাইকে আমরা আজকে ইনশাল্লাহ রসায়নের প্রেমে ফেলতে বাধ্য করব। সো তোমরা খুব দ্রুত শেয়ার করো, মেনশন করো। আমরা অল্পক্ষণের মধ্যেই শুরু করছি। খুব দ্রুত একটু তোমরা শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো। যত বেশি শেয়ার হবে, মেনশন হবে, তত বেশি ছড়িয়ে যাবে। এবং একটা ক্লাসও যদি তোমার একটা শেয়ারের কারণে কেউ করে উপকার হয়, তাহলে দেখো কত সওয়াবের ভাগীদার তুমি হয়ে যাবে, তাই না? আচ্ছা, ওকে আমরা শুরু করে দিই তাহলে। ভালো করে খেয়াল করো, আমরা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই যে কোনো লাইভ ক্লাসের আগে আমাদের নিয়ত ঠিক করে রাখা দরকার। আমরা নিয়ত ঠিক করে ফেলি, আজকের লাইভ ক্লাসে 40 মিনিট পড়াবো। এই 40 মিনিটের প্রত্যেকটা সেকেন্ড আমার মাথায় এবং আমার খাতায় থাকবে, একটা সেকেন্ডও মাটিতে পড়তে দিব না। ঠিক আছে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাই বলেন যে সুফিদের দুইটা কথা আমার খুব পছন্দ, খুব উপকারে এসেছে। সুফিদের দুইটা কথা, তার মধ্যে একটা কথা হচ্ছে সময় হচ্ছে ধারালো তলোয়ারের মতো। সো এই তলোয়ার দিয়ে সময়কে কেটে দাও। সময়কে কেটে দেওয়ার অর্থ হচ্ছে সময়ের কাজ সময়ে করে ফেলো, না হয় ওই তলোয়ার তোমাকে কেটে দিবে। তোমাকে কেটে দেওয়ার অর্থ হচ্ছে তোমাকে আর ওই কাজটা করার সুযোগ দিবে না। আজকের লাইভ ক্লাস গরম গরম, এখনই লাইভের সময়। ইট ইজ হাই টাইম ফর লাইভ। এখনই তুমি করে ফেলো, না হয় পরে আর করতে দিবে না। সময় হচ্ছে ধারালো তলোয়ারের মতো, এই তলোয়ার নিয়ে একেই কেটে দাও, না হয় সে তোমাকে কেটে দিবে। সময় দেওয়া যাবে না, সময়কে সময় দেওয়া যাবে না। কি আজকে থেকে আমাদের মূল মন্ত্র একটাই, সময়কে সময় দেওয়া যাবে না, সময়কে সময় দেওয়া যাবে না, সময়কে সময় দেওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে সময়কে সময় দেওয়া যাবে না। ইনশাল্লাহ আজকে 40 মিনিটের ক্লাসের প্রত্যেকটা সেকেন্ড আমরা কাজে লাগাবো, প্রত্যেকটা সেকেন্ডকে কুপাবো। এটা বলে কুপানো, সেকেন্ডকে কুপাবো আমরা আজকে ইনশাল্লাহ। ওকে, তাহলে শুরু করি। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। সো আজকের লেকচার 9-এ আমরা যা যা পড়াবো সেই চ্যাপ্টার ম্যাপটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, লেকচার ম্যাপটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। প্রথমে সরাসরি চলে যাব ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে।
গতদিন আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পড়িয়েছি, আজকের পর থেকে শুরু করব। এরপর চলে যাব ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে অরবিটালের জন্ম। সো কিভাবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে অরবিটাল এসেছে সে বিষয়টা দেখব। তারপর অরবিটালগুলো দেখতে কেমন সেই শেপটা আমরা দেখব, 3D শেপ আমরা দেখব। এরপর আল্লাহ তৌফিক দিলে ইলেকট্রন কনফিগারেশনে চলে যাব। ইলেকট্রন কনফিগারেশন করতে যেসব প্রিন্সিপালের দরকার হয় ওইসব প্রিন্সিপাল দেখব এবং nতম ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বারগুলো বের করার পদ্ধতিগুলো তোমাদেরকে দেখাবো। আজকের ক্লাসে আমরা এই ব্যাপারগুলো দেখাবো। আজকের ক্লাসটা কেন আমি করব, তার কারণ হচ্ছে আজকের ক্লাসে তুমি জানতে পারবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এসেছে কোথায় থেকে। আজকের ক্লাসে তুমি জানতে পারবে অরবিটাল আসলে কিভাবে এসেছে। আজকের ক্লাসে তুমি শিখবে কিভাবে অরবিটালের শেপগুলো আঁকতে হয়, সেটা তুমি শিখবে। এতদিন হয়তো তুমি চোখে দেখেছো বাট নিজে আঁকুনি, আজকে তুমি নিজে আঁকা শিখবে অরবিটালগুলো। এরপর আজকের ক্লাসটা কেন করবে, কারণ আজকের ক্লাসে তোমাকে আমি ইলেকট্রন কনফিগারেশনটা শিখাবো এবং দেখাবো যে একটা অ্যাটমসের মধ্যে ইলেকট্রনটা আসলে কোথায় থাকে। আমাদের অনেকের মিসকনসেপশন, আমরা অনেকেই মনে করি একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন গোলাকারে থাকে, একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনরা বৃত্তাকার কিছু পথে থাকে, কিন্তু না, ইলেকট্রন আসলে ওইভাবে থাকে না। সো ইলেকট্রন একটা অ্যাটমের মধ্যে কিভাবে থাকে সেই ব্যাপারগুলো আজকে দেখাবো। আজকের ক্লাসটা এই কারণে ইম্পর্টেন্ট যে আজকে তুমি একটা নতুন জিনিস শিখবে, nতম ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার নির্ণয় করাটা তুমি শিখবে। এক্ষেত্রে গ্রাউন্ড স্টাইল একটা কথা আছে, গ্রাউন্ড স্টাইল আমি লিখে রাখছি গ্রাউন্ড। সো এই গ্রাউন্ড স্টাইল তোমাকে শিখাবো আজকে, গ্রাউন্ড স্টাইল। সো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা খুব দ্রুত শুরু করে দিচ্ছি আজকের ক্লাস, দেখবে একটা একটা করে। আশা করি তোমাদের অনেকগুলো বেসিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতে থাকো, মেনশন দিতে থাকো এবং সময়ের কাজ সময়ে করে নাও, ঠিক আছে? এখনের ক্লাস এখনই করতে হবে, গরম গরম তাজা তাজা, একেবারে গরম গরম তাজা তাজা করতে হবে ক্লাস এবং নোট করতে হবে। যাই মুখ দিয়ে বলবো তাই লিখে রাখবা, গালি দিলে গালি লিখে রাখো, কোনো সমস্যা নাই। ওকে, সো দেখো ভাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। একদম প্রথমে আসো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে শুরু করব। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটা নিয়ে আমাদের অনেকের প্রবলেম হয়। ওকে, তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এসেছে কিভাবে দেখো। জিম্যান নামক একজন বিজ্ঞানী আছেন, নাম কি? জিম্যান বিজ্ঞানী। এই জিম্যান নামক বিজ্ঞানী করেছেন কি দেখো, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। সো নর্থ এবং সাউথ পোলের মধ্যে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে জিম্যান নামক বিজ্ঞানী একটা গ্যাসকে রাখেন, হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসকে রাখার অর্থ হচ্ছে, হাইড্রোজেন গ্যাসকে রাখার অর্থ হচ্ছে আসলে হাইড্রোজেনের অ্যাটমকে রেখেছেন তিনি, হাইড্রোজেনের পরমাণুকে রেখেছেন এবং এ পাশে একটা পজিটিভ পাথ দিয়েছেন, এ পাশে একটা নেগেটিভ পাথ দিয়েছেন। তার মানে এখানে একটা নেগেটিভ পাথ আছে, এখানে একটা পজিটিভ পাথ আছে। তাহলে পজিটিভ পাথ, নেগেটিভ পাথ, এ পাশে নর্থ পোল, এ পাশে সাউথ পোল, মাঝখানে হাইড্রোজেন গ্যাসকে তিনি রেখেছেন। এই কাজটা কে করেছেন? বিজ্ঞানী জিম্যান। সো বিজ্ঞানী জিম্যান দুই পাশে দুইটা ম্যাগনেটিক পোল রেখেছেন, চৌম্বক ক্ষেত্র, নর্থ পোল এবং সাউথ পোল, দুইটা চৌম্বক ক্ষেত্র রেখেছেন, আর উপরে নিচে তিনি দুটা পাথ রেখেছেন, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে দেখো এই নর্থ পোল এবং সাউথ পোল মিলে এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, আর এই পজিটিভ এবং নেগেটিভ মিলে এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। তাহলে এখানে কয়টা ক্ষেত্র? এখানে দুইটা ক্ষেত্র আছে। এখানে কয়টা ক্ষেত্র আছে বলো তো? এখানে দুটো ক্ষেত্র আছে। একটা হচ্ছে নাম্বার 1 ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানে কি? তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্র কে জন্ম দিয়েছে? পজিটিভ পাথ এবং নেগেটিভ পাথ জন্ম দিয়েছে। সো পজিটিভ পাথ আর নেগেটিভ পাথ মিলে এখানে কি হবে? একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আর 2 নাম্বার আরেকটা যেটা, সেটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র। সো এখানে চৌম্বক ক্ষেত্রের কে জন্ম দিয়েছে? নর্থ এবং সাউথ পোল মিলে চৌম্বক ক্ষেত্রের জন্ম দিয়েছে। তাহলে দেখো বিজ্ঞানী জিম্যান একটা হাইড্রোজেন গ্যাস নেওয়ার পরে, হাইড্রোজেন গ্যাস বলতে হাইড্রোজেন অ্যাটমকে বুঝে নিব, হাইড্রোজেন পরমাণুকে বুঝে নিব। তাহলে বিজ্ঞানী জিম্যান হাইড্রোজেন পরমাণু নিয়েছেন, হাইড্রোজেন পরমাণুকে রেখেছেন ইলেকট্রিক ফিল্ডে এবং ম্যাগনেটিক ফিল্ডে, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে রেখেছেন। আবার বলছি, বিজ্ঞানী জিম্যান পরমাণুকে তড়িৎ ক্ষেত্র এবং
চৌম্বক ক্ষেত্রের মধ্যে রেখেছেন। রাখার পরে অবজার্ভ করছেন কি হচ্ছে, এবং তিনি যেটা দেখতে পেলেন সেই ব্যাপারটা এখন তোমাদেরকে দেখাই। তিনি দেখতে পেয়েছেন, এখানে দেখাচ্ছি ব্যাপারটা। তিনি দেখতে পেয়েছেন এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে কক্ষপথ, যাকে ইংলিশে শেল বলা হয়। এই কক্ষপথটা কয়েকটি স্তরে বিভক্ত। তিনি দেখতে পেয়েছেন এই কক্ষপথ কয়েকটি স্তরে বিভক্ত। তো এই স্তরগুলোকে বলা হয় সাবশেল। পরবর্তীতে তিনি এই কক্ষপথকে, এই সাবশেলকে আরো বিশ্লেষিত করলেন, আরো জুম করে দেখলেন। আরো জুম করে দেখার পর, আরো অ্যানালাইসিস করার পর তিনি দেখতে পেলেন একটা সাবশেল ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে, কিসের প্রভাবে? ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে। কিসের প্রভাবে? ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে একটি সাবশেল। কয়টি সাবশেল? একটি সাবশেল। কিসের প্রভাবে? ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে কয়েকটি ভাগে বিভক্ত হয়। তাহলে বিজ্ঞানী জিম্যান হাইড্রোজেন পরমাণুকে ম্যাগনেটিক এবং ইলেকট্রিক ফিল্ডে রাখার পরে তিনি দেখতে পেয়েছেন ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবের কারণে, কার কারণে? ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবের কারণে একটা সাবশেল, একটা কি শেল? একটা সাবশেল কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই সাবশেলটা কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। বিজ্ঞানী জিম্যান দেখতে পেলেন একটা সাবশেল কয়েকটা ভাগে বিভক্ত হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের কারণে। তিনি এই সাবশেলকে নাম দিয়েছেন সাবশেল। সাবশেল কয়েকটা ভাগে বিভক্ত হওয়ার পর তিনি নাম দিয়েছেন সাবশেল। কি শেল? সাবশেল। তোমাদের বাচ্চাদের নাম রাখতে পারো। মনে করো তোমার নাম হচ্ছে কুদ্দুস, তাহলে তোমার বাচ্চার নাম হবে সাব কুদ্দুস। তাহলে তোমার নাতির নাম হবে সাব কুদ্দুস। তাহলে তোমার পুতির নাম হবে সাব কুদ্দুস। এরপর পুতি থেকে যেটা হয় সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি সুতি। সুতির নাম হবে সাব কুদ্দুস। এরপর যেটা সুতি থেকে হয় সেটাকে আমরা বলি লতি। তাহলে লতির নাম হবে সাব কুদ্দুস। সুন্দর। যখন তাকে ডাকবা তাকে তখন দেখবে সাব কুদ্দুস। ঠিক আছে না? এই যে একটা থেকে একটা হলে এরকম সাপ রাখতে পারো, খুব ভালো হবে। আমার বাচ্চার নাম আমি রাখবো সাব সাইম। কি রাখবো? সাব সাইম। এই তো একবার মেয়ে হলে সকিনার নামে রাখবার কি? সাব সকিনা। ঠিক আছে, সাব সকিনা। আজকে থেকে কিন্তু সকিনা না, সাব সকিনা। ওকে, ঠিক আছে। তাহলে দেখো সাবশেল। তাহলে প্রথমে হচ্ছে শেল থেকে যিনি আসছে তিনি হচ্ছে সাবশেল। সাবশেল থেকে যে আসবে সাবশেল। ওকে, তো এটা হচ্ছে জিম্যান দেখতে পেয়েছেন, বিজ্ঞানী জিম্যান। একটা সাবশেলকে ম্যাগনেটিক ফিল্ডে রাখলে কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়, এটাকে তিনি বলেন সাবশেল। ওকে, ঠিক আছে, নাইস। কমেন্টে লিখো নাইস। তাহলে আসো ভাইয়া, আমরা যা যা পড়লাম একবার সামারি দিয়ে দিই, তারপর যাব, এরপর থেকে যাব। যা যা পড়লাম একবার সামারি দিয়ে দিই, এরপর থেকে শুরু করব। তাহলে দেখো বিজ্ঞানী জিম্যান নর্থ পোল এবং সাউথ পোল, পজিটিভ এবং নেগেটিভ পাথের মাঝখানে হাইড্রোজেন পরমাণুকে রাখলেন। তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে হাইড্রোজেন পরমাণুকে রাখলেন। রাখার পর তিনি দেখতে পেলেন যে একটা শেল কয়েকটা শেলে বিভক্ত হচ্ছে, ওই কয়েকটা শেল আরও কয়েকটা শেলে বিভক্ত হচ্ছে। তাহলে এটা কিসের জন্য? ম্যাগনেটিক ফিল্ডের জন্য। তো এই ঘটনাটাকে বলা হয় জিম্যান ইফেক্ট। এই ঘটনাকে বলা হয় জিম্যান ইফেক্ট। তোমাদের বইয়ে লেখা আছে, তোমরা নাম শুনেছ, জিম্যান প্রভাব। এটাই হচ্ছে সেই জিম্যান প্রভাব। তো কখনো যদি বলে জিম্যান প্রভাব কি, তাহলে বলবে জিম্যান প্রভাব হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে একটা সাবশেল কয়েকটা সাবশেলে বিভক্ত হওয়াকে জিম্যান প্রভাব বলা হচ্ছে। একজন ভেঙে কয়েকজন হয়ে যাবে, এটাই হচ্ছে জিম্যান প্রভাব। জিম্যান বিজ্ঞানীর নামানুসারে এটাকে জিম্যান প্রভাব বলা হয়, জিম্যান ইফেক্ট। ওকে, তো আসো এবার তাহলে আমরা একটু মুছি, এই ব্যাপারগুলো একটু মুছে ফেলি। ওকে, তাহলে দেখো জিম্যান ইফেক্টটা আমরা পড়লাম। জিম্যান ইফেক্টের কাজ আছে, এখনো শেষ হয় নাই। জিম্যান ইফেক্টের কাজ আছে, এখন আমরা দেখব জিম্যান ইফেক্টের যে কাজটা আছে সেটা। ওকে, দেখো তাহলে আরেকবার বলো কি বলেছি। জিম্যান বলছে আমাদেরকে নর্থ এবং সাউথ পোলের প্রভাবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে একটা সাবশেল, কি শেল? একটা সাবশেল কয়েকটা ভাগে বিভক্ত হয়, যাদেরকে বলা হচ্ছে সাবশেল।
ওকে, আচ্ছা। তো এই সাব শেলের মধ্যে দেখা যাচ্ছে ইলেকট্রনকে 90 থেকে 95% পাওয়া যায় সম্ভাবনা। তাহলে দেখো জিম্যান কি বলছে, জিম্যান বলছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সাব শেলকে রাখলে কয়েকটা ভাগে বিভক্ত হবে, সাব শেল। এই সাব শেলের মধ্যে ইলেকট্রনকে 90 থেকে 95% পাওয়ার সম্ভাবনা দেখা যায়। ইলেকট্রন তোমার অ্যাড্রেস কি? সে বলে আমার অ্যাড্রেস হচ্ছে সাব শেল। প্রশ্ন করলাম ইলেকট্রন তোমাকে কোথায় পাবো? সে বলে সাব শেলে পাবো আমাকে। ঠিক আছে, তো ইলেকট্রনকে যেখানে পাওয়া যায় সেটাকে আমরা একটা স্পেশাল নাম দিব। তাহলে ইলেকট্রনের ঘর আমরা বললাম ইলেকট্রনের ঘর অথবা ইলেকট্রনের হোম অ্যাড্রেস। তো ইলেকট্রনের হোম অ্যাড্রেসকে আমরা একটা স্পেশাল নাম দিব, ইলেকট্রনের বাসার একটা স্পেশাল নাম দিব। আমাদের যেমন বাসার একটা স্পেশাল নাম থাকে, সকিনা ভিলা, জরিনা ভিলা, বিভিন্ন স্বপ্ন কুটির, বিভিন্ন নাম থাকে না আমাদের বাড়ির। তো এরকম একটা বাড়ির নাম হচ্ছে ইলেকট্রনের বাড়ির একটা স্পেশাল নাম দিব আমরা। ঠিক আছে, সাব শেল তো আর বলা যাবে না, কেমন জানি শোনাই, সাব শেল কেমন জানি শোনাই। তো ইলেকট্রনকে যেখানে 90 থেকে 95% পাওয়া যায় ওইটার একটা স্পেশাল নাম দিব আমরা। তাহলে কি বললাম বলো তো? আমরা বললাম ইলেকট্রনকে যেখানে 90 থেকে 95% পাওয়া যায় তার একটা স্পেশাল নাম দিব। তো স্পেশাল নামটা কি দিব দেখো ভালো করে। এটা 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 দেখতে কিসের মতো বলো তো? এটা দেখতে কিসের মতো? চাকার মতো, চাকা, যেটাকে আমরা বলি চাক্কা। চাক্কা ঘুরে না, চাক্কা। ঠিক আছে, ওকে। তাহলে চাকা, এটা হচ্ছে চাকা। ইংলিশে কি বলে এটাকে? ইংলিশে বলে হুইল অথবা হুইল, যে কোনো একটা বলে। ঠিক আছে, ল্যাটিনে কি বলে জানো? ল্যাটিন আমেরিকান। সো ল্যাটিন এটাকে বলা হচ্ছে। ল্যাটিনে চাকাকে কি বলে জানো? ল্যাটিনে চাকাকে বলে অরবিটা। ল্যাটিনে চাকাকে বলা হয় অরবিটা। তো ইলেকট্রন চাকার মতো করে ঘুরে, আসলে এই যেভাবে করে ইলেকট্রন ঘুরে, চাকার মতো করে ইলেকট্রন ঘুরে। আসলে ইলেকট্রন কিসের মতো করে ঘুরে? চাকার মতো করে ঘুরে। তাই এটাকে স্পেশালি আমরা যে নামটা দিব সেটা হচ্ছে চাকার মতো করে ইলেকট্রন ঘোরার কারণে ল্যাটিন ওয়ার্ডটাকে আমরা ডাকবো ল্যাটিনে কি বলে? অরবিটা বলে। সেটাকে আমরা অরবিটা যোগ এল, ফলে দুইটা যুক্ত হয়ে অরবিটাল হয়েছে, এটা অরবিটাল। তাই আমরা এটাকে স্পেশালি অরবিটাল বলে থাকি। অরবিটাল ওয়ার্ডটা এসেছে ল্যাটিন থেকে, যার অর্থ হচ্ছে চাকার মতো করে ঘোরা। ঠিক আছে, তাহলে ইলেকট্রনকে যেখানে 90 থেকে 95% পাওয়া যায় সেটাকে আমরা বলি অরবিটাল। ইলেকট্রনকে যেখানে 90 থেকে 95% পাওয়া যায় সেটাকে বলে অরবিটাল। অরবিটাল আর কিছুই না, সাব শেল। একটা সাব শেল কয়েকটা ভাগে বিভক্ত হওয়ার পর এই জিনিসটা দেখা যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই এটা তো ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার কারণে। তা না, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে তিনি এটাকে কি করেছেন? অ্যানালাইসিস করেছেন বা তিনি এটাকে প্রমাণ করেছেন। ম্যাগনেটিক ফিল্ড না দিলে যেটা নাই সেটা না, ম্যাগনেটিক ফিল্ড না দিলেও এটা আছে, অরবিটাল তো আছেই, অরবিটাল আছে। তিনি এটাকে প্রমাণ করার জন্য ম্যাগনেটিক ফিল্ড নিয়ে এই কাজটা করেছেন। তোমরা আবার ভাবিও না ম্যাগনেটিক ফিল্ড দিলেই অরবিটাল তৈরি হয়, না। জিম্যান ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে প্রমাণ করেছেন এই ব্যাপারটা। ম্যাগনেটিক ফিল্ড না দিলেও এটা আছে, অরবিটাল, এটা থাকবে অরবিটাল। তাহলে ইলেকট্রনকে যেখানে 90 থেকে 95% পাওয়া যায় সেটাকে অরবিটাল বলা হচ্ছে। আচ্ছা, তো আমরা তাহলে কয়টা কথা বললাম? আমরা এখানে 3টা কথা বললাম। সো একটু করে সবাই খেয়াল করব। দেখো আমরা বললাম প্রথমে শেল থাকবে, শেল কয়েকটা স্তরে বিভক্ত হবে, সাব শেল বলবো, সাব শেল আবার কয়েকটা স্তরে বিভক্ত হবে, সাব শেল বলবো। তাহলে আমরা কয়টা কথা বললাম? আমরা 3টা কথা বললাম। একটা হচ্ছে শেল থাকবে, ওই শেল কয়েকটা স্তরে বিভক্ত হবে যাদেরকে সাব শেল বলবো। ওই সাব শেল আবার কয়েকটা স্তরে বিভক্ত হবে যাদেরকে সাব শেল বলবো। তো এই শেলকে আমরা কোয়ান্টাম নাম্বার n দিয়ে প্রকাশ করে থাকি, প্রধান কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই সাব শেলকে আমরা l দিয়ে প্রকাশ করে থাকি, এই সাব শেল কোয়ান্টাম নাম্বারকে আমরা m দিয়ে প্রকাশ করে থাকি। কাজেই m হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পড়ছিলাম। সো হোয়াট ইজ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে একটা শেলকে কয়েকটা স্তরে বিভক্ত করলে সাব শেল পাওয়া যায়, ওই সাব শেলকে কয়েকটা স্তরে বিভক্ত করলে সাব শেল পাওয়া যায়। এই সাব শেলই হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার।
তাহলে শেল হচ্ছে কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার প্রধান, তারপর এল হচ্ছে সাবশেল, সাবশেল হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার, আর সাবশেল হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আরেকবার রিপিট করছি, প্রধান কোয়ান্টাম নাম্বার শেল, সহকারী কোয়ান্টাম নাম্বার সাবশেল, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সাবশেল। তাহলে অরবিটাল যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তা। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমাকে কি বলবে? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমাকে অরবিটাল সম্পর্কে ধারণা দিবে। কি সম্পর্কে? অরবিটাল সম্পর্কে ধারণা দিবে। তাহলে অরবিটালের জন্ম কোথায় থেকে? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে। অরবিটাল এসেছে কোথায় থেকে? অরবিটাল এসেছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে। ওকে, সো গত ক্লাসে আমরা এন, এল, এম এসব নিয়ে আলোচনা করেছি। গত লেকচার যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো। সো আজকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে কিভাবে অরবিটাল এসেছে সেই ব্যাপারটা বললাম। এখন আমরা অরবিটালের শেপে চলে যাব। অরবিটাল কিভাবে এসেছে সেটা বললাম, এই যে অরবিটাল এখান থেকে এসেছে। আচ্ছা, ওকে, এবার আমরা চলে যাব ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের বিস্তারিত আলোচনায়। ওকে, সো দেখো ভালো করে, তো আমরা গতদিন তো তোমাদেরকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কয়টা আছে সেসব বললাম। আজকে আমরা শুধু শেপটা দেখাবো তোমাদেরকে। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে এসেছি, শেপ আঁকবো। সবাই পেন্সিল নাও, পেন্সিল নাও। শেপ অফ ইউ, শেপ অফ ইউ না, শেপ অফ অরবিটাল। সো সবাই পেন্সিল নাও, শেপ অফ অরবিটাল দেখাবো আজকে তোমাদেরকে। এবং পারলে 3-4টা কালির কলম নাও, লাল কালি নাও, নীল কালি নাও, পেন্সিল নাও, কলম নাও, সবুজ কালি নাও, পিঙ্কি নাও, বিভিন্ন কালি নাও, যার যা কালি আছে সবগুলা কালি নিয়ে নাও। শেপ অফ অরবিটাল দেখাবো তোমাদেরকে এখন, শেপ অফ অরবিটাল। ওকে, আচ্ছা, সো শেপ অফ অরবিটালটা আমরা একটু দেখব, ভালো করে খেয়াল করো। প্রথম দিকে আসবে, তোমরা যেগুলা পারো ওগুলা দেখাচ্ছি, তারপর যেটা তোমরা পারো না সেটাও দেখাবো। সো উপরের একটা ভাগ হবে, নিচে একটা ভাগ হবে। সো আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এই উপরে একটা ভাগ হবে, নিচে একটা ভাগ হবে। ওকে, আচ্ছা, এই এরপর এখানে 4টা ভাগ করব। 4টা করলে হবে না, 5টা করতে হবে। সেখানে আমরা 5টা ভাগ করব, একটু পরে দেখাচ্ছি, একটা একটা করে দেখাচ্ছি। ওকে, দেখো তাহলে সবাই রেডি? বি গেটেড রেডি? ওকে, তাহলে শেপ অফ অরবিটাল দেখাবো। প্রথমটা সবাই পারি, এস অরবিটাল দেখতে কেমন? এস অরবিটাল হচ্ছে সব দিকে সুষম, সব দিকে সুষম। তাহলে এস অরবিটাল কেমন? সব দিকে সুষম, ইউনিফর্ম। তো সব দিকে সুষম একমাত্র বস্তু হচ্ছে গোলক, তো গোলাকার। তার মানে এস অরবিটাল হচ্ছে গোলাকার। এই যে 3 ডাইমেনশনাল, তো তাই গোলাকার হবে, বৃত্তাকার বলা যাবে না। বৃত্ত হচ্ছে 2 ডাইমেনশনাল। একটা বোর্ড অথবা একটা পৃষ্ঠা হচ্ছে বৃত্ত, কিন্তু আমরা যদি একটা ফুটবল চিন্তা করি 3 ডাইমেনশনাল, তাহলে সেটা কিন্তু আর বৃত্ত বলা যাবে না, গোলক বলতে হবে, স্পেয়ার বলতে হবে। সেটা হচ্ছে এস অরবিটাল, আমরা সবাই জানি, তাই বেশি আলোচনা করলাম না। এরপরে এবার আসো পি অরবিটাল। সো পি অরবিটাল একটু বুঝতে হবে তোমাকে। এস অরবিটালটা তো একদম, মানে তুমি যদি এখানে 3টে এক্সিস নাও, একদম সব দিকে সমানভাবে থাকবে, এক্স, ওয়াই, জেড সব দিকে সমানভাবে থাকবে। তাহলে আমি লিখে দিচ্ছি সব দিকে সমানভাবে, সুষম বলছি না, সব দিকে সমানভাবে এস অরবিটাল। কিন্তু পি অরবিটালের ক্ষেত্রে আসো, এবার পি অরবিটালের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে শেপ অফ অরবিটাল পড়াচ্ছি তোমাদেরকে। শেপ অফ অরবিটাল, অরবিটালের শেপ। তো অরবিটালগুলা কিভাবে থাকে ওটাই হচ্ছে তার শেপ। সাইন বাই কিভাবে থাকে এটাই হচ্ছে ভাইয়ার শেপ। তো এই যে অরবিটালগুলো কিভাবে থাকে এটাই হচ্ছে অরবিটালের শেপ। এখন অরবিটাল থাকে কোথায় বুঝতে হবে। শেপ অফ অরবিটাল বলতে বোঝাচ্ছি অরবিটাল কিভাবে থাকে, অরবিটাল কিভাবে থাকে। তো অরবিটাল কিভাবে থাকে, এখন অরবিটাল কোথায় থাকে বলো তো? তো অরবিটাল কিভাবে থাকে বুঝতে হলে তো অরবিটাল কোথায় থাকে? অরবিটাল থাকে স্পেসের মধ্যে বা স্থানের মধ্যে, স্থানের মধ্যে থাকে, স্থানের মধ্যে তো অরবিটাল থাকে। সাইন বাই কোথায় আছে? এই যে স্থানের মধ্যে আছে। আমি তো এই যে এটাই তো আমার স্থান, স্পেস, এটাকে আমি স্পেস বলছি। এই যে স্পেস, তুমি কোথায় আছো? স্পেসের মধ্যেই আছো, তাই না? স্পেস, স্থান, স্থান বা স্পেসের মধ্যে। এখন ভাইয়া তাহলে অরবিটাল যদি স্পেসের মধ্যে থাকে, তো স্পেস বলতে কি বুঝায়? স্পেস বলতে বুঝায় এক্স এক্সিস, স্পেস বলতে বুঝায় ওয়াই এক্সিস, স্পেস বলতে বুঝায় এক্স এক্সিস, স্পেস বলতে বুঝায় জেড এক্সিস, স্পেস বলতে বুঝায় ওয়াই এক্সিস,
স্পেস বলতে বোঝায় জেড এক্সিস, এক কথায় স্পেস বলতে এক্স ওয়াই জেড এই তিনটে এক্সিসকে বোঝায়। তুমি দেখো এটা যদি এক্স এক্সিস হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, তাহলে আমার এই যে সামনেরটা হবে জেড এক্সিস, তাহলে এই যে এক্স এক্সিস, এই যে ওয়াই এক্সিস, আর সামনেরটা হবে কি জেড এক্সিস, তাহলে এই যে তিনটে এক্সিস মিলে কিন্তু আমি আছি। তার মানে স্পেস বলতে বোঝায় এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস, তাই না, তিনটে এক্সিস। আচ্ছা, তো আমার এখানে 3 ডাইমেনশনাল দেখানো পসিবল না, বোর্ডের মধ্যে 3 ডাইমেনশনাল দেখানো পসিবল না, তাই আমি কি করেছি দেখো, একবার এক্স ওয়াইকে রেখেছি, একবার এক্স জেডকে রেখেছি, আর একবার ওয়াই জেডকে রেখেছি। প্রত্যেকবার একজনকে বাদ দিয়েছি, জেডকে বাদ দিয়েছি, ওয়াইকে বাদ দিয়েছি, এক্সকে বাদ দিয়েছি, যাতে করে বুঝাতে পারি। তোমরাও পরীক্ষার খাতায় এভাবে আঁকবে, পরীক্ষার খাতায় এভাবে আঁকবে। একবার এক্সকে বাদ দিবে, একবার ওয়াইকে বাদ দিবে, একবার জেডকে বাদ দিবে। একবার এক্সকে আঁকবে না, একবার ওয়াইকে আঁকবে না, একবার জেডকে আঁকবে না, বাকি দুইজনকে আঁকবে। ওকে, ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা, তো এখন আমার মোটামুটি বুঝাইতে সহজ হবে। তারপর যদি তোমরা এঁকে ফেলো কোনো সমস্যা নাই, কিন্তু সেটা নিচের ক্ষেত্রে প্রবলেম হবে, উপরের ক্ষেত্রে হয়তো প্রবলেমটা হবে না, নিচের ক্ষেত্রে গিয়ে প্রবলেম হবে। তাহলে আরেকবার বলে ফেলো তো কীভাবে আঁকবো আমরা, আরেকবার বলে ফেলো তো কীভাবে আঁকবো, সবাই বলো তো। একবার এক্সকে রাখবো, ওয়াইকে রাখবো, আরেকবার এক্সকে রাখবো, জেডকে রাখবো, আরেকবার ওয়াইকে রাখবো, জেডকে রাখবো। ঠিক আছে, আরেকবার কি করব, আরেকবার এক্সকে রাখবো এবং ওয়াইকে রাখবো, আরেকবার শুধুমাত্র কাকে রাখবো, জেডকে রাখবো। এখানে এই যে জেড থাকবে, আর এখানে যে কোনো একজনকে রাখলেই হইল। তাহলে সবসময় কি করব, একজনকে বাদ দিব। এই যে জেডকে বাদ দিয়েছি, ওয়াইকে বাদ দিয়েছি, এক্সকে বাদ দিয়েছি, যাতে আমরা 2 ডাইমেনশনাল, আমি এখানে 3 ডাইমেনশনাল আঁকতে পারছি না আমার বোর্ড বলে, তাই 2টা করে আঁকবো। তো তোমাদের পরীক্ষার খাতা কত ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল। তোমাদের পরীক্ষার খাতায় কি তুমি ত্রিমাত্রিক আঁকতে পারবে? পারবে না। তাই পরীক্ষার খাতায় আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই আঁকবে, আমি যেভাবে আঁকছি পরীক্ষার খাতায় এভাবেই আঁকবে। ওকে, আসো এবার, খুবই ইম্পর্টেন্ট এই ব্যাপারটা, খুবই ইম্পর্টেন্ট, দেখো খুবই ভালো লাগবে তোমাদের। ওকে, খুবই ভালো লাগবে তোমাদের, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা দেখব পি অরবিটাল। পি এর জন্য আমার প্রথমে আসবে পি এক্স, তারপর আসবে পি জেড, অথবা পি ওয়াই আঁকতে পারো, সমস্যা নাই। এরপর আসবে পি ওয়াই। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো দুইভাবে আঁকতে পারি আমরা, খুব সহজে আঁকবো। যখন পি এক্স বলবো, এক্স এক্সিস বরাবর থাকবে, এক্স এক্সিস বরাবর পুরোটা। যখন পি জেড বলবো, পুরোটা জেড এক্সিস বরাবর থাকবে। যখন পি ওয়াই বলবো, পুরোটা ওয়াই এক্সিস বরাবর থাকবে। এই শেষ। তাহলে এক্স বললে এক্স এক্সিস বরাবর, ওয়াই বললে ওয়াই এক্সিস বরাবর, জেড বললে জেড এক্সিস বরাবর। যে এক্সিস বলবো ওই এক্সিস বরাবর থাকবে, শেষ। আর যদি তুমি 3টা একসাথে নিয়ে আঁকতে চাও, পি এর ক্ষেত্রে সেটা সম্ভব, বাট ডি এর ক্ষেত্রে গিয়ে সেটা প্রবলেম হবে। তাই আমরা একইভাবে রাখছি দুইটা। তাহলে এক্স বললে এক্স এক্সিস বরাবর দেখাবে, ওয়াই বললে ওয়াই এক্সিস বরাবর দেখাবে, জেড বললে জেড এক্সিস বরাবর দেখাবে, শেষ। তোমাকে 100% মার্কস দিয়ে দিবে, ঠিক আছে, একেবারে এটা 100% মার্কস তুমি পেয়ে যাবে। এক্স বললে এক্স এক্সিস, ওয়াই বললে ওয়াই এক্সিস, জেড বললে জেড এক্সিস। আচ্ছা, এবার আসো নিচেরটাতে, ডি অরবিটাল দেখাবো তোমাদেরকে। ডি অরবিটাল, তো ডি অরবিটাল কয়টা আমাদের? 5টা ডি অরবিটাল আছে। কয়টা ডি অরবিটাল আছে? 5টা ডি অরবিটাল আছে। কি কি একটু করে বলে ফেলো ডি অরবিটালগুলো, 5টা ডি অরবিটালের নাম বলে ফেলো। প্রথম হচ্ছে ডি থাকবে, এরপর এক্স ওয়াই থাকবে। ডি অরবিটালের ক্ষেত্রে দুটো একসাথে, এক্স ওয়াই। তারপর ডি থাকবে, তারপর কি থাকবে? এক্স জেড থাকবে। তারপর ডি থাকবে, ওয়াই জেড থাকবে। তারপর ডি থাকবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে। তারপর ডি থাকবে, জেড স্কোয়ার থাকবে। এই সিরিয়ালটা মেনটেন করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমি এই ক্ষেত্রে একটু করে সিরিয়ালটা কম মেনটেন হয়েছে, আমি আরেকটু করে দেখাচ্ছি। সিরিয়ালটা মেনটেন করতে হবে আমাদেরকে, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, সিরিয়ালটা মেনটেন করতে হবে কিন্তু। এক্স ওয়াই ওয়াই জেড, তারপর হচ্ছে জেড এক্স, এই সিরিয়াল মেনটেন করতে হবে, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। তাহলে এটাকে আমরা কি করে দিব? এটাকে আমরা ওয়াই জেড করে দিব, আর এখানে আমরা এক্স এবং জেড করে দেব। তাহলে দেখো আমরা কি করছি, ক্লিয়ার আছে সব কিছু? ওকে, তাহলে একটু দেখো, ডি এর অরবিটাল হচ্ছে 5টা। ডি এর অরবিটাল কয়টা? ডি এর অরবিটাল 5টা। ডি এর অরবিটাল কয়টা? 5টা। কি কি? ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। তাহলে একটাতে দেখো এক্স ওয়াই গুণ থাকবে, ওয়াই জেড গুণ থাকবে, জেড এক্স গুণ থাকবে, একজন মিসিং, একজন মিসিং, একজন মিসিং। এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। এরপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা একটা আরেকটা অরবিটাল। আরেকটা হচ্ছে জেড স্কোয়ার,
এখন তোমার মনে একটা প্রশ্ন, এরকম প্রতিবন্ধী নাম কেন? তোমার মনে একটা প্রশ্ন, ডি এর অরবিটালগুলো এরকম প্রতিবন্ধী কেন? একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেন, আর একটা জেড স্কোয়ার কেন? এরকম নাম দিয়েছে কেন? সহজ নাম দিতে পারতো, পি এক্স পি ওয়াই পি জেড এর মতো। হয়তো তুমি বলতে পারো, ভাইয়া এক্স ওয়াই জেড তো 3 জন, এখানে আছে 5 জন, এক্স ওয়াই জেড দেওয়ার পর তার নাই, তাহলে এ বি সি ডি ই দিতে পারতো, ডি এ ডি বি ডি সি ডি 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 ই দিতে পারতো। দিল না কেন? এরকম প্রতিবন্ধী কেন দিচ্ছে? আর এখানে এক্স ওয়াই জেড কেন আসছে? এ বি সি দিলে কি সমস্যা? তোমার মনে একটা প্রশ্ন জাগে কিনা? জাগে কিনা? জাগে জাগে। এক্স ওয়াই জেড কেন আসবে? কারণ হচ্ছে অরবিটাল মানে কি বলেছি, বেসিক 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 বেসিক। অরবিটাল মানে হচ্ছে কিভাবে থাকে, স্পেসের মধ্যে কিভাবে থাকে, ওইটাই অরবিটাল। শেপ অফ অরবিটাল মানে, শেপ অফ অরবিটাল মানে স্পেসের মধ্যে কিভাবে থাকে। এখন স্পেস বলতে বুঝাই এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস। স্পেস বলতে কি বুঝাই? এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস। তাহলে শেপ অফ অরবিটাল মানে স্পেসের মধ্যে থাকবে, এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিসের মধ্যে থাকবে, এর বাইরে যেতে পারবে না, এর বাইরে যেতে পারবে না, এর বাইরে যেতে পারবে না। তাই এখানে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড ছাড়া অন্য কিছু আসতে পারবে না। ক্লিয়ার কিনা? তাহলে শেপ অফ অরবিটালের মধ্যে এক্স ওয়াই জেড ছাড়া অন্য কিছু আসতে পারবে না, কারণ শেপ অফ অরবিটাল বলতে স্পেসের মধ্যে অরবিটাল কিভাবে থাকে সেটা বুঝায়। 1 নাম্বার ব্যাপারটা ক্লিয়ার। এবার 2 নাম্বার আসো। 2 নাম্বার হচ্ছে এই ধরনের নাম কেন দিয়েছে? এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই ধরনের নাম কেন দিয়েছে? এই ধরনের নাম দিয়েছে তাদের ওরিয়েন্টেশনের উপরে, তারা স্পেসের মধ্যে এক্স ওয়াই জেড এক্সিসের মধ্যে কিভাবে থাকে এটার উপর নামকরণটা করেছে। আমরা একটু দেখব, তাদের শেপটা একটু দেখবো, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে থাকে সেটা একটু দেখবো। সবাই দেখো, একদম মজার, এই ব্যাপারটা খুবই মজার, দেখবা তোমাদের অনেক ভালো লাগবে আর কি, তোমাদের অনেক ভালো লাগবে। সো দেখো সবাই, আশা করি ভালো লাগবে তোমাদের। দেখো ভালো করে, যখন এক্স ওয়াই থাকবে, যখন এক্স ওয়াই থাকবে কিভাবে আঁকবো? দেখো এক্স এবং ওয়াই থাকলে এক্স এবং ওয়াই এর মাঝখানে দিব, তাহলে এক্স এবং ওয়াই এর মাঝখানে দিলাম, এটাও তো ওয়াই এটাও তো এক্স, এক্স এবং ওয়াই এর মাঝখানে দিব, এক্স এবং ওয়াই এর মাঝখানে দিব, এক্স এবং ওয়াই এর মাঝখানে দিব। তাহলে দেখো এক্স ওয়াই এর মাঝখানে এক্স ওয়াই এর মাঝখানে এক্স ওয়াই এর মাঝখানে এক্স ওয়াই এর মাঝখানে। ডি অরবিটাল মানে ডাবল ডাম্বেল, পি অরবিটালে একটা সিঙ্গেল ডাম্বেল লিখে রাখতে পারো, যাদের মনে থাকে না তারা লিখতে পারো। পি মানে সিঙ্গেল ডাম্বেল, পিতে একটা সিঙ্গেল ডাম্বেল থাকবে, সিঙ্গেল ডাম্বেল। আর ডিতে ডাবল ডাম্বেল থাকবে। ডিতে কয়টা? ডিতে ডাবল ডাম্বেল। তাহলে এই যে দেখো ডাবল ডাম্বেল, এই একটা ডাম্বেল, এই আরেকটা ডাম্বেল। তো দেখো কিভাবে থাকবে, তাহলে এক্স ওয়াই এর মাঝখানে থাকবে। যদি ডি এক্স ওয়াই বলি, ডি এক্স ওয়াই বলে এক্স ওয়াই এর মাঝখানে থাকবে। তাহলে যদি ওয়াই জেড বলি, তাহলে ওয়াই এবং জেড এর মাঝখানে থাকবে, তাহলে ওয়াই জেড এর মাঝখানে থাকবে এই। যদি জেড এক্স বলি, জেড এবং এক্স এর মাঝখানে থাকবে, তাহলে এই এই। যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বলি, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার বললে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার বললে বরাবর ওদের দিয়ে দিব একদম। যদি কেউ প্রশ্ন করে ভাইয়া যদি এই ধরনের থাকে, কোন ধরনের? একদম এক্সিস বরাবর। কি বরাবর? এক্সিস বরাবর যদি থাকে কিভাবে? এই যে দেখা একদম বরাবর এক্সিসের উপর শুয়ে গেছে, চিচি চিচি। এক্সিসের উপর যদি শুয়ে যায় তাহলে সেটা স্কোয়ার হয়ে যাবে। এক্সিসের উপর শুয়ে গেলে স্কোয়ার। তাহলে এক্সিসের উপর যদি শুয়ে যায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর জেড স্কোয়ার, ও ভাইয়া স্কোয়ার মানে তো এক্সিসের উপর শুয়ে যাবে, তাহলে জেড স্কোয়ার মানে জেড এর উপর শুয়ে যাবে। তারপর তারপর কি হবে? আর কেউ নাই, তাহলে তো সিঙ্গেল ডাম্বেল। ওরে মজা, ওরে মজা। আপনি বলেছেন ডি মানে ডাবল ডাম্বেল, এখানে ডাবল ডাম্বেল আছে, এখানে ডাবল ডাম্বেল আছে, এখানে ডাবল ডাম্বেল আছে, এখানেও ডাবল ডাম্বেল আছে, কিন্তু এখানে একটা সিঙ্গেল ডাম্বেল। এবার কি করবে? দেওয়া আছে ডি এক্স জেড স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে এক্সিসের উপর শোয়াই দিব, এক্সিসের উপর শোয়াই দিব, দিলাম জেড এক্সিসের উপর শোয়াই। কিন্তু আরেকটা ডাম্বেল কই? আরেকটা ডাম্বেল এরকম গোলাকারে থাকবে, গোলাকারে। এটা হচ্ছে আরেকটা ডাম্বেল, যদিও ডাম্বেলের মতো না,
কিন্তু এটাকে ডাম্বেল বলে নিব। তাহলে এই যে আরেকটি গোলাকারে থাকবে, একদম বরাবর তার লম্ব বরাবর গোলাকারে থাকবে। ডি যেদিকে, জেড যেদিকে, জেড এর লম্ব বরাবর গোলাকারে থাকবে। এটা হচ্ছে ডি জেড স্কোয়ারের শেপ। তো পরীক্ষায় যদি কখনো তোমাকে ডি এর শেপগুলো আঁকতে বলে, আমি যেভাবে দেখিয়েছি এভাবেই দেখাবে। তোমরা অনেকে বলতে পারো ভাইয়া এই তিনটা শেপ তো সেম। ওরে বোকা, চোখে একটু লাগা চশমা, এই তিনটা শেপ কি সেম? সেম না তো, এটা এক্স ওয়াই, এটা ওয়াই জেড, এটা এক্স জেড। তার মানে বুঝাচ্ছে এটা এক্স এবং ওয়াই এর মাঝখানে থাকবে। মনে করো এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স, তাহলে এই ডাম্বেলটা কোথায় থাকবে? এক্স এবং ওয়াই এর মাঝখানে থাকবে। এই যে আমার মাথা হচ্ছে মনে করো ডাম্বেল, আমার মাথা হচ্ছে ডি অরবিটাল, তাহলে এই যে ওয়াই আর এই যে এক্স এর মাঝখানে আমার মাথা থাকবে। তাহলে এই ক্ষেত্রে আবার যখন এখানে আসবে তখন ওয়াই এবং জেড, মনে করো এটা হচ্ছে জেড, তোমাদের দিকে যেটা আছে সেটা জেড আর এটা হচ্ছে ওয়াই, তাহলে আমার মাথা তোমাদের দিকে থাকবে, আমার মাথা এই যে তোমাদের দিকে আমার মাথা আছে, তাহলে সেটা হচ্ছে কি এই ক্ষেত্রে জেড ওয়াই জেড। এরপর মনে করো এক্স এবং জেড, তাহলে জেড তো তোমাদের দিকে আর এক্স তো এদিকে, তাহলে আমার মাথা কোন দিকে থাকবে? এদিকে এবং তোমাদের দিকে, তার মানে এদিকে থাকবে আমার মাথা। তার মানে আমার মাথা একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, আমার মাথা বিভিন্ন দিকে থাকছে। তার মানে এটা কি দেখতে সেম হলো? সেম না, একটা এক্স ওয়াই এর মাঝখানে, একটা ওয়াই জেড এর মাঝখানে, একটা এক্স জেড এর মাঝখানে। বুঝতে পেরেছো? তো তোমাদের পরীক্ষার খাতায় 3 ডাইমেনশনাল আঁকার কোনো ব্যবস্থা নাই, তাই এটা হচ্ছে পরীক্ষার খাতায় আঁকার জন্য। তোমাদেরকে হয়তো 3 ডাইমেনশনাল আমি বইয়ে দেখাতে পারি, অ্যানিমেশন দিয়ে দেখাতে পারি, লাভ নাই তো। পরীক্ষার খাতায় কি তুমি 3 ডাইমেনশনাল আঁকতে পারবে? পারবে না। পরীক্ষার খাতায় আঁকতে হলে এই পদ্ধতি ফলো করতে হবে। দিস ইজ দ্য মেথড দ্যাট ইউ হ্যাভ টু ফলো ইন ইউর এক্সাম স্ক্রিপ্ট। তোমার এক্সাম স্ক্রিপ্টে এই পদ্ধতি ফলো করে আঁকতে হবে। এটা হচ্ছে 100% কারেক্ট পদ্ধতি পরীক্ষার খাতায় আঁকার জন্য। এটা হচ্ছে 100% কারেক্ট পদ্ধতি পরীক্ষার খাতায় আঁকার জন্য। বুঝাতে পারছি? তাহলে আরেকবার বলি, এক্স ওয়াই থাকলে এক্স এবং ওয়াই কে তাদের মাঝখানে দিয়ে দিব, ওয়াই জেড থাকলে ওয়াই এবং জেড একে তাদের মাঝখানে দিয়ে দিব, জেড এক্স থাকলে জেড এবং এক্স একে তাদের মাঝখানে দিয়ে দিব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকলে এক্স বরাবর শোয়াই দিব, ওয়াই বরাবর শোয়াই দিব। স্কোয়ার বলতেই শুয়ে যাও, স্কোয়ার বলতেই শুয়ে যাও। এরপরে এখানের মধ্যে জেড স্কোয়ার থাকলে জেড বরাবর শোয়াই দিব, বাকিটা তার সাথে লম্ব বরাবর ঋণ আকারে দিয়ে দিব। ওকে, এই আর কি শেপগুলো। ওকে, ঠিক আছে। তো তোমাদের বইয়ে ডি অরবিটালগুলো ভালো করে দেখায়নি, আমি যেভাবে দেখিয়েছি পরীক্ষার খাতায় আঁকার জন্য, এভাবে কিন্তু বইয়ে নাই। বইয়ে 3 ডাইমেনশনাল আছে। সো তোমাদের একটা উপকার করে দিয়েছি। দেখো এটা কিন্তু তোমাদের বইয়ে নাই, কোনো টিচারও তোমাদের কিভাবে দেখায়নি। পরীক্ষার খাতায় কিভাবে আঁকতে হবে এটা তোমাদেরকে দেখায়নি, বুঝতে হবে। কিন্তু এটা পরীক্ষার খাতায় আঁকার পদ্ধতি। সো যদি তোমাদের উপকার হয় তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ওদেরও দরকার আছে। আর তোমাদের বইয়ে পিটা এভাবে দেখায়নি, তো তারা 3 ডাইমেনশনাল দিয়ে দেখিয়েছে। পি তো আমি এভাবে দেখালাম, এক্স এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর, জেড এক্সিস বরাবর। তো চাইলে এটাকে আরেকভাবে দেখানো যায়, পি কে চাইলে আরেকভাবে দেখানো যায়। এটা তো তোমাদের খাতায় লেখা আছে, পাশে লিখে রাখো অল্টারনেটিভ ওয়ে। পি কে আরেকভাবে দেখানো যায়, সেটাও দেখাচ্ছি। সেম সেম, দুটাই সেম। তোমাদের পাশে খাতায় লিখে রাখো বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতি হচ্ছে পি কে দেখানোর জন্য, এটা শুধুমাত্র পি এর জন্য, আর কারোর জন্য না, পি এর জন্য এটা বিকল্প পদ্ধতি। দেখো তাহলে 1 2 3, 1 2 3, 1 2 3 বিকল্প পদ্ধতি এটা। অর্থাৎ সবগুলো এক্সিসকে সেম রাখবো আর কি। এদিকে অলওয়েজ এক্স কে রাখবো, এদিকে অলওয়েজ ওয়াই কে রাখবো, এদিকে অলওয়েজ জেড কে রাখবো। এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, সবগুলো এক্সিসকে সেম রেখো আঁকা। যেটা শুধু পি এর জন্য, এটা ডি এর জন্য করতে গেলে বিপদ। সো ডি এর জন্য হবে না, পি এর জন্য হলে সহজ। এবার বলো, আগে তোমাদেরকে বলেছি পি এক্স মানে এক্স এক্সিস বরাবর শুয়ে যাবে, পি ওয়াই মানে ওয়াই এক্সিস বরাবর শুয়ে যাবে, পি জেড মানে জেড এক্সিস বরাবর শুয়ে যাবে। এটাই তো আসলে। চাইলে এইভাবেও আঁকতে পারো, এক্স এক্সিস বরাবর শুয়ে যাবে, ওয়াই এক্সিস বরাবর শুয়ে যাবে, জেড এক্সিস বরাবর শুয়ে যাবে। যদি তুমি 3টে এক্সিসকে সেম রাখো, তাহলে আমাদের সামারি কি হবে? পি এক্স মানে এক্স এক্সিস বরাবর, পি ওয়াই মানে ওয়াই এক্সিস বরাবর, পি জেড মানে জেড এক্সিস বরাবর। আর ডি এর ক্ষেত্রে আসো, এক্স ওয়াই মানে তাদের মাঝখানে, ওয়াই জেড মানে তাদের মাঝখানে, জেড এক্স মানে তাদের মাঝখানে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে অক্ষ বরাবর, স্কোয়ার থাকলে এক্সিস বরাবর। ঠিক আছে? তাহলে অরবিটালের শেপ কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? অরবিটালের শেপ কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? যদি পারি তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে, কি বলে আমার বাচ্চারা, কি বলে বুঝাতে পারছি আমি ওদেরকে?
হ্যাঁ বাচ্চারা বলো, কমেন্টে জানাও বুঝাতে পারছি কিনা অরবিটালের শেপ। কারো কোনো প্রশ্ন আছে কিনা অরবিটালের শেপ থেকে? প্রশ্ন থাকলে বলো, আমি অ্যান্সার দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি অ্যান্সার দিচ্ছি অরবিটালের শেপ নিয়ে। হিসু ব্রেক, হিসু ব্রেক, আচ্ছা দিচ্ছি দিচ্ছি। তাহলে এটার পরে হিসু ব্রেক দিচ্ছি একটু করে, সামারি দিয়ে তারপর হিসু ব্রেক দিচ্ছি। তাহলে দেখো সামারি দেখো, পি এর জন্য, ওকে ওকে হিসু ব্রেক দিচ্ছি পি এর জন্য। তাহলে পি এর জন্য হলে ঠিক আছে, যা থাকবে ওই এক্সিস বরাবর, এটা হচ্ছে পি এর জন্য। ওকে, তাহলে পি এক্স থাকলে এক্স এক্সিস বরাবর যা থাকবে, যেমন পি এক্স তাহলে এক্স এক্সিস বরাবর যা থাকবে ওই এক্সিস বরাবর। আর ডি এর জন্য যদি স্কয়ার থাকে ওই এক্সিস বরাবর, তাহলে স্কয়ার থাকলে ওই এক্সিস বরাবর। আর যদি গুণ আকারে থাকে, দুইটা গুণ আকারে থাকে, তাহলে ওই দুইটা এক্সিসের মাঝখানে। এটা হচ্ছে টেকনিকটা। তাহলে দেখো পি এর জন্য যা থাকবে ওই এক্সিস বরাবর, তাহলে পি এক্স থাকলে এক্স এক্সিস বরাবর। আর ডি এর জন্য স্কোয়ার থাকলে ওই এক্সিস বরাবর হবে। আর যদি দুটা গুণ আকারে থাকে, যেমন এক্স ওয়াই, তাহলে ওই দুটো এক্সিসের মাঝখান বরাবর যাবে। এটা হচ্ছে সামারি। তাহলে লিখে রাখো, সামারিটা লিখে রাখো, এই পদ্ধতি লিখে রাখো। আমরা এই পদ্ধতিতেই এঁকেছি, সামারিটা লিখে রাখো সবাই। তাহলে বুঝতে পেরেছি এই পদ্ধতিতে এঁকেছি আমরা। ওকে, তাহলে এখন এটা লিখো, এটা হচ্ছে হিসু ব্রেক। আমরা 30 সেকেন্ড হিসু ব্রেক দিব, 30 সেকেন্ডের মধ্যে আসতে হবে, তাড়াতাড়ি আসতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ঠিক আছে? আর থাক, আরেকটা পরে বলি। ওকে, হিসু ব্রেক লিখে রাখি না, থাক। ওকে, হিসু ব্রেক শেষ। এখন আমরা আবার ক্লাসে চলে আসি, ঠিক আছে? তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো, ছড়িয়ে দাও 56,000 বর্গ মাইল। তোমাদেরকে বারবার বলি, আমাদের লাইভ ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই কেমিস্ট্রি লাইভ ক্লাসগুলো অবশ্যই কি করবে, তুমি তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবে যে এখানে লাইভ ক্লাস হচ্ছে। করো, টাকা পয়সা লাগবে না, বরঞ্চ আমরা ফ্রিতে এমন সার্ভিস তোমাদেরকে দিচ্ছি যেটা তুমি টাকা পয়সা দিয়ে পেড ব্যাচেও কিন্তু তুমি এই সার্ভিসটা পাবে না। প্রত্যেকটা টপিক আমরা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে মোটামুটি, সো খুব ইম্পর্টেন্ট আর কি। ওকে, তাহলে এবার আমরা হিসু ব্রেক শেষে আবার ফিরে এসেছি। এখন আমরা খুব সুন্দরভাবে একটা টপিক দেখিয়ে তোমাদেরকে শেষ করে দিব আজকে। একটা টপিক খুব ইম্পর্টেন্ট, সো সবাই ভালো করে খেয়াল করো, টপিকটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা দেখবো ইলেকট্রন বিন্যাসের ব্যাপারটা আর কি। ইলেকট্রন বিন্যাসের যে ব্যাপার আছে সেটা, ইলেকট্রন বিন্যাসের ব্যাপারগুলা। তো ইলেকট্রন বিন্যাসের জন্য 3টি প্রিন্সিপাল আছে, নীতি আছে। ওই 3টি নীতি আমি জাস্ট এক লাইনে লিখে দিচ্ছি, এক লাইনে শেষ হয়ে যাবে, কারণ এটা 9-10 আমাদের পড়া আছে। সো আমি খুব বেশি লিখবো না, জাস্ট এক লাইন লিখবো।
তিনটা প্রিন্সিপাল এক লাইনে শেষ করে দিব। তারপর হচ্ছে আমরা তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দিব, ওই প্রশ্নটাই হচ্ছে আজকের ক্লাসের মেইন আকর্ষণ। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দিব, গ্রাউন্ড স্টাইল। ওই গ্রাউন্ড স্টাইলটাই খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের অনেকের জানা নাই, ঠিক আছে? আচ্ছা, তো একদম প্রথমে আসো, ইলেকট্রন বিন্যাসের তিনটা প্রিন্সিপালের মধ্যে প্রথমটা হচ্ছে আউ বাও, তারপরেরটা হচ্ছে হন্ট, তারপরটা হচ্ছে পলি। তাহলে পলির বর্জন নীতি তোমরা জানো, পলির বর্জন নীতি বা এক্সক্লুশন প্রিন্সিপাল। হুন্সের নীতি তোমরা জানো, আউবাউস নীতি তোমরা জানো। ওকে, সো 9-10 এগুলো পড়ে এসেছি, ইন্টারও পড়েছি, আমি খুব বেশি বিস্তারিত যাব না, সহজ এই ব্যাপারগুলো। আউবাউ বলছে ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, এটা হচ্ছে আউবাউ নীতি, আর কিছুই না। এখন আউবাউকে প্রশ্ন করলাম, আউবাউ একজন বিজ্ঞানীর নাম, বিজ্ঞানের জার্মান ওয়ার্ড, বিল্ড আপ থেকে এসেছে। তো ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে আউবাউ। তখন প্রশ্ন করলাম যে নিম্ন শক্তি স্তর, এই যে শক্তি স্তরে, আউবাউ সরি বিজ্ঞানীর নাম না, আউবাউ হচ্ছে যে টু বিল্ড, জার্মান একটা শব্দ যেটা দ্বারা তৈরি করা, আমি দুঃখিত। ওকে, তাহলে ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝতে পারবো কোনটা নিম্ন শক্তি স্তর আর কোনটা উচ্চ শক্তি স্তর? এটা কিভাবে বুঝতে পারবো? এটা বোঝার ওয়ে হচ্ছে এই যে শক্তি, তাহলে শক্তির মান সমান হচ্ছে n+l এর মান। তাহলে n+l এর যে মানটা আসবে এটাই হচ্ছে শক্তির মান। n কি? n হচ্ছে প্রধান কোয়ান্টাম নাম্বার, আর l কি? l হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার। তাহলে প্রধান কোয়ান্টাম নাম্বার এবং সহকারী কোয়ান্টাম নাম্বার যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা শক্তির মানটা পেয়ে যাব, শক্তির মান। তার মানে ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, এটা হচ্ছে আউবাউ প্রিন্সিপাল। ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, এটা হচ্ছে আউবাউ প্রিন্সিপাল, এবং শক্তির মানটা হচ্ছে n+l এর সমান। ওকে, এরপর হুন্স কি বলে আমাদেরকে? হুন্স আমাদেরকে বলে, হুন্সের প্রিন্সিপাল কি ভালো করে খেয়াল করো। হুন্স আমাদেরকে বলে যে ইলেকট্রন অরবিটালে প্রবেশের সময় আগে সর্বাধিক সিঙ্গেল আকারে ঢুকবে, সিঙ্গেল আকারে ঢুকবে, সিঙ্গেল মানে অযুগ্ম আর কি, অযুগ্ম, সিঙ্গেল আকারে ঢুকবে, সর্বাধিক সিঙ্গেল আকারে ঢুকবে। এটা হচ্ছে হুন্ডের নীতি। হুন্ড আমাদেরকে বলে ইলেকট্রন যখন অরবিটালে প্রবেশ করবে তখন সর্বাধিক সিঙ্গেল আকারে ঢুকবে। তোমরা জানো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আগে সিঙ্গেল করে দাও তারপর ডাবল করো, তাই না? সো এটা হচ্ছে হুন্ডের নীতি। 9-10 আমরা এগুলো পড়েছি, ইন্টারও পড়েছি। হুন্ডের নীতি বলে কি আমাদেরকে সিঙ্গেল করে ঢুকবে, ইলেকট্রন সিঙ্গেল করে ঢুকবে। আচ্ছা, আর পলের বর্জন নীতি কি বলে? পলের বর্জন নীতি আমাদেরকে বলে যে একটি ইলেকট্রনের পলে আমাদেরকে বলে, পলের বর্জন নীতি, একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম নাম্বার কখনো কি হবে না? 4টি কোয়ান্টাম নাম্বার সেম হবে না, কখনো সেম হবে না। দুটি ইলেকট্রনের, দুঃখিত, একটি ইলেকট্রন না, দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম নাম্বার কখনো সেম হবে না। তার মানে আমাদের মনে করো যে কোনো দুটি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার কখনো মিলবে না। প্রত্যেকটা ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বারটি ইউনিক। প্রত্যেকটা ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বারের যে সেটটা থাকবে, 4টা কোয়ান্টাম নাম্বারের একটা সেট, 4টা কোয়ান্টাম নাম্বারের একটা সেট হচ্ছে ইলেকট্রনের জন্য ইউনিক। তাই ইলেকট্রনের ফিঙ্গারপ্রিন্ট লাগে না, ইলেকট্রনের ভোটার আইডি কার্ড লাগে না, ইলেকট্রনের আইরিস টেস্ট লাগে না, ইলেকট্রনের জন্য ডিএনএ টেস্ট করার দরকার নেই। ইলেকট্রনের জন্য ইউনিক কোড কোনটা? এই কোয়ান্টাম নাম্বারটা, কোয়ান্টাম নাম্বারের সেট। তার মানে একটা ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বারের সেট পুরোটাই ইউনিক, ঠিক আছে? আচ্ছা, তার মানে দুটি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার কখনো কি হবে না? সেম হবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো এটা আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে একটা অরবিটালে দুটার বেশি ইলেকট্রন থাকতে পারে না, এটা হচ্ছে আরেকভাবে বলা যায় সেটা। আচ্ছা, ওকে, তো এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের জন্য 3টা প্রিন্সিপাল। তোমরা এগুলো আগে থেকে পড়ে এসেছো বলে আমি হয়তো খুব বেশি ব্যাখ্যা করিনি, কিন্তু এটার উপর ভিত্তি করে যেটা পরীক্ষায় আসবে সেটা এখন তোমাদেরকে দেখাবো। এটার উপর ভিত্তি করে পরীক্ষা একটা ব্যাপার আসবে, সেটা তোমাদেরকে দেখাবো। সো কি বলে দেখো, আউবাউ নীতি একবার সামারি দিয়ে দিই। আউবাউ নীতি বলছে ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, শক্তির মানটা হবে n+l। হুন্ডের নীতি বলছে ইলেকট্রন অরবিটালে প্রবেশের ক্ষেত্রে সবচেয়ে সিঙ্গেলগুলো আগে ঢুকবে। তারপর পলের বর্জন নীতি বলছে দুটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার কি হবে না? কখনো সেম হবে না। ওকে, এটার উপর ভিত্তি করে একটা অ্যাপ্লিকেশন দেখিয়ে আজকে ক্লাসটা শেষ করব। দেখো তো তোমরা এই প্রশ্নটা পারো কিনা। এখন যে প্রশ্নটা দিব দেখো তো এই প্রশ্ন তোমরা পারো কিনা, দেখো এই প্রশ্ন তোমরা পারো কিনা। ওকে, আচ্ছা, তাহলে এই প্রশ্নটা তোমরা পারো কিনা দেখো। একটা প্রশ্ন দিচ্ছি, বেশি না। কপার
2+-এর 24তম না 24তম দিলে পারবা, 29তম, কপার 2+-এর তো 29টা ইলেকট্রন থাকবে না, আচ্ছা 24তম দিচ্ছি। 24তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম নাম্বার লিখে দেখাও। দেখি তোমরা এটা পারো কিনা। যদি এটা পারো তাহলে বুঝতে হবে তোমার এই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার। যদি এটা না পারো তাহলে বুঝতে হবে তুমি আসলে এতদিন কেমিস্ট্রি পড়েছো ঠিক, কিন্তু তুমি কিছুই পারোনি, কারণ এটা হচ্ছে বুয়েটের কোয়েশ্চেন, এটা হচ্ছে তোমাদের পরীক্ষা, বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন। তাহলে এক্সামে এই প্রশ্নটা আসবে, এবং তুমি যদি এতদিন কেমিস্ট্রি পড়ার পর এটা না পারো তাহলে বুঝতে হবে এতদিনের কেমিস্ট্রি পড়াটা আসলে পড়া ছিল না, কারণ এটা তোমার পারা উচিত। তাহলে কপারের 24তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম নাম্বার লিখে দেখাও। কপারের 24তম ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার লিখে দেখাও, ঠিক আছে? আচ্ছা, তো এটা দেখো আমরা কিভাবে করব। অনেকে হয়তো কমেন্টে লিখবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হবে, সঠিক অ্যান্সারটা অনেকেই দিতে পারবে না। সো আমরা একটু তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা এই কাজটা করব, একটু দেখাচ্ছি তোমাদেরকে, ওকে দেখো। আচ্ছা, একদম প্রথমে যদি কখনো আমাকে প্রশ্ন করে কোন একটা পরমাণুর nতম ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার লিখে দেখাও, আমার কাজ কি হবে? কোন একটা পরমাণুর nতম ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার লিখে দেখাতে বললে আমার কাজ কি হবে? আমার প্রথম যে স্টেপটা হবে সেটা হচ্ছে স্টেপ 1, গ্রাউন্ড স্টাইলে ইলেকট্রন বিন্যাস লেখা। স্টেপ 2 হবে ঢোকার সময় সিরিয়াল নাম্বার দেওয়া। স্টেপ 3, এবার অরবিটাল অনুযায়ী কিউএন লেখা। তাহলে কয়টা স্টেপ? 3টে স্টেপ। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, 3টে স্টেপের মধ্য দিয়ে এই ধরনের প্রশ্নের অ্যান্সার করতে হয়। যদি 3টে স্টেপের একটাও ফলো না করো তাহলে এই প্রশ্নগুলো ভুল হবে। এবং এগুলো বুয়েটে আসা প্রশ্ন, বিভিন্ন এডমিশনে আসা প্রশ্ন, বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন। তুমি যদি এই প্রশ্নের অ্যান্সার না পারো তাহলে বুঝতে হবে তোমার কেমিস্ট্রি পড়ায় গোললত আছে, কাজেই ভালো করে পড়তে হবে। কপারের 24তম ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার লিখে দেখাও। স্টেপ 1, গ্রাউন্ড স্টাইলে ইলেকট্রন বিন্যাস করা। স্টেপ 2, ঢোকার সময় সিরিয়াল নাম্বার দেওয়া। স্টেপ 3, অরবিটাল অনুযায়ী কোয়ান্টাম নাম্বার লেখা। কয়টা স্টেপ? 3টে স্টেপ। আরেকবার বলবো। ফার্স্টে গ্রাউন্ড স্টাইল ইলেকট্রন বিন্যাস করব। ভাইয়া গ্রাউন্ড স্টাইল জিনিসটা কি একটু পরে বুঝাচ্ছি। ঢোকার সময় কি নাম্বার দিব? সিরিয়াল নাম্বার দিব। অরবিটাল অনুযায়ী কোয়ান্টাম নাম্বার লিখব। তাহলে গ্রাউন্ড স্টাইল সিরিয়াল নাম্বার অরবিটাল অনুযায়ী, গ্রাউন্ড স্টাইল সিরিয়াল নাম্বার অরবিটাল অনুযায়ী, গ্রাউন্ড স্টাইল সিরিয়াল নাম্বার অরবিটাল অনুযায়ী। চলো শুরু করি। একদম প্রথমে আসো, গ্রাউন্ড স্টাইল কি? ওকে, গ্রাউন্ড স্টাইল হচ্ছে, ভালো করে খেয়াল করো গ্রাউন্ড স্টাইল জিনিসটা কি সেটা বুঝাবো। ফার্স্ট অফ অল আমি কপার লিখছি, দেখো কপার লিখবো। কপারের ইলেকট্রন বিন্যাস কপার 29, ইলেকট্রন বিন্যাস লিখছি, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, এরপর 4s2 4d9। এটা হচ্ছে একদম নরমাল। ওকে, তাহলে এটা হচ্ছে নরমাল এবং এটা প্রথমে ঘটবে, লিখে রাখো প্রথমে এটা ঘটবে, নরমাল এবং এটা হচ্ছে প্রথমে ঘটবে। তাহলে এটা হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস। প্রথমে ইলেকট্রন 1s এ যাবে, তারপর 2s এ, তারপর 2p তে, তারপর 3s এ, তারপর 3p তে, তারপর 4s এ, তারপর 4, ও এখানে একটা মিসিং হয়েছে, আমি দুঃখিত। কি মিসিং হলো এখানে? 4p, এখানে কি মিসিং হলো? না 3d, সরি এটা 3d9 হবে। ওকে, এরপর 3d তে যাবে। তাহলে আরেকবার বলছি, প্রথমে 1s, তারপর 2s, তারপর 2p, 3s, 3p, 4s2, 3d9। এরপর তোমরা জানো যে এটা অস্থিতিশীল। আমরা জানি যে 9টা ইলেকট্রন থাকলে সেটা অপূর্ণ,
তাহলে তার যদি ওটা অপূর্ণ থাকে অস্থিতিশীল, তাহলে ডি অরবিটাল চাইবে কি আরও একটা ইলেকট্রন বেশি থেকে স্থিতিশীল হওয়ার জন্য, তাই এখানে 3d10 হয়ে যাবে, 3d10 হবে। তাহলে এরপরে কি হবে দেখো, এরপরে কপার 29, পরবর্তীতে গিয়ে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 হবে, 3d10 হবে। এটা হচ্ছে পরবর্তীতে গিয়ে, তার মানে এটা কবে ঘটবে, পরে এটা হবে। আচ্ছা, তো এই যে প্রথমে যেটা হয় এটাকে আমরা বলি গ্রাউন্ড স্টাইল। তাহলে প্রথমে যেটা হবে এটা হচ্ছে গ্রাউন্ড স্টাইল। একদম গ্রাউন্ড মানে কি, গ্রাউন্ড মানে প্রথম স্তর গ্রাউন্ড স্টাইল। এটা সবার জন্য ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। একদম প্রথমে যেটা হবে সেটা গ্রাউন্ড স্টাইল, আর এরপর যেটা হবে সেটা হচ্ছে এক্সাইটেড স্টাইল। এক্সাইটেড, তাহলে এটা গ্রাউন্ড স্টাইল আর এটা এক্সাইটেড স্টাইল। আমাকে কোন ইলেকট্রন বিন্যাস লিখতে হবে, এক্সাইটেড নাকি গ্রাউন্ড? বলো কোনটা লিখতে হবে? আমাকে গ্রাউন্ড লিখতে হবে। বলো কোনটা লিখতে হবে? গ্রাউন্ড স্টাইল লিখতে হবে, এক্সাইটেড লিখলে হবে না। তার মানে একদম শুরুতে যেটা হয় সেটা লিখে ফেলতে হবে, এক্সাইটেড লিখলে হবে না, এই যে গ্রাউন্ড স্টাইল লিখতে হবে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 তারপর 3d10, একদম যেভাবে থাকে প্রথমে ওইভাবেই লিখে ফেলতে হবে। এই যে এরপর পরবর্তীতে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে, পরবর্তীতে একটা ইলেকট্রন এখান থেকে এখানে যাবে, সেটা পরবর্তীতে স্থিতিশীলতা অর্জনের জন্য পরবর্তীতে ওই পরবর্তী স্টাইল আমরা লিখব না, প্রথমে যেটা হয় সেটা লিখে ফেলবো। এরপর ঢোকার ক্ষেত্রে সিরিয়াল নাম্বার দিতে হবে। এবার কি করব, ঢোকার ক্ষেত্রে সিরিয়াল নাম্বার দিব। সো দেখো ভালো করে, এবার ঢোকার ক্ষেত্রে সিরিয়াল নাম্বারটা দিব। দেখো আমরা সবগুলো ড্র করছি না, জাস্ট লাস্ট এগুলো ড্র করছি। তাহলে দেখো এই যে 1 2 3 4 5, আমরা জানি ডি অরবিটাল এভাবে আঁকা হয় আর এস অরবিটাল এভাবে আঁকা হয়। সো দেখো এই যে, তো ঢোকার ক্ষেত্রে সিরিয়াল নাম্বারটা একটু আমরা তোমাদেরকে বুঝাবো। দেখো ঢোকার ক্ষেত্রে সিরিয়াল নাম্বার এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত কয়টা ইলেকট্রন আছে? 18টি ইলেকট্রন আছে অলরেডি। সো 18টি ইলেকট্রনের পর 19তম ইলেকট্রন কোথায় ঢুকবে? এইখানে ঢুকবে 19তম ইলেকট্রন। তাহলে এটার সিরিয়াল নাম্বার কত? এটার সিরিয়াল নাম্বার হচ্ছে 19তম। এরপরে ইলেকট্রন কোথায় ঢুকবে? এরপরে ইলেকট্রন এখানে ঢুকবে, তাহলে এটা কততম? এটা হচ্ছে 20তম। তাহলে দেখো এইটুকু পর্যন্ত 18টা ইলেকট্রন শেষ। 18টা ইলেকট্রনের পর 19তম ইলেকট্রন ঢোকার ক্ষেত্রে সিরিয়াল নাম্বার, মনে করো মে আই কাম ইন স্যার, ইয়েস, কত নাম্বার? 19 নাম্বার। এরপরেরটা 20 নাম্বার। ঢোকার ক্ষেত্রে সিরিয়াল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তাহলে দেখো ভালো করে, এই যে 18টা ইলেকট্রন শেষ, 19তম ইলেকট্রন এখানে ঢুকবে, এই যে 4s এ ঢুকবে, 4s এ, তাহলে 19তম। এরপরেরটা 20তম। এরপরে ইলেকট্রন কোথায় ঢুকবে? এখানে আর জায়গা নাই, এখানে ঢুকবে, এটা হচ্ছে 21তম। এরপর 22তম, এরপর 23তম, এরপর 24তম, এরপর 25তম ইলেকট্রন এভাবেই ঢোকার ক্ষেত্রে সিরিয়াল নাম্বারটা দিয়ে দেব। এরপর 26তম, 27তম, 28তম, এরপর 29তম। তাহলে বলো তো কততম বলছে? 24তম কোনটা এবার বলে না? 24তম হচ্ছে এইটা, তার মানে 24তম কোনটা বলে না? 24তম কোনটা বলে না? এইটা 24তম। এই ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম নাম্বার লিখতে বলেছে। এই জিনিসটা বুঝাই তো ইম্পর্টেন্ট, 24তম ইলেকট্রন কোনটা। কেন গ্রাউন্ড স্টাইল এবার বলো তো? কারণ ও প্রথমে ঢোকার ক্ষেত্রেই তো সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছি। ও তো ঢোকার ক্ষেত্রে 4s2 হয়ে ঢুকেছে, এবং এরপর 3d9 হয়ে ঢুকেছে। পরবর্তীতে স্থিতিশীলতা অর্জনের জন্য এখান থেকে একটা জাম্প করে এখানে চলে গেছে, ফলে এখানে 1 হলো, এখানে 10 হলো। ভাইয়া এটা তো পরবর্তীতে হয়েছে, কিন্তু সিরিয়াল নাম্বার কখন দিয়েছি? ঢোকার সময় সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছি। ইলেকট্রন ঢোকার সময় তাকে বলে দিয়েছি তুমি প্রথম ইলেকট্রন, তুমি দ্বিতীয় ইলেকট্রন, তুমি 19তম ইলেকট্রন, তুমি 20তম ইলেকট্রন। তার মানে সিরিয়াল নাম্বার কিন্তু আগেই দেওয়া শেষ। ইলেকট্রন ঢোকার সাথে সাথেই তাকে নাম্বারিং করে দিয়েছি, ও 19তম, ও 20তম, ও 21তম। এরপরে সেই চেঞ্জ করেছে, তাহলে এখানে গ্রাউন্ড স্টাইল নিয়েছি। ঢোকার সময়, তাহলে এখানে একটা কথা বলো, এখানে একটা কথা লিখে রাখো, ঢোকার সময়, বের করার সময় না ভাই, ঢোকার সময় লিখে রাখো সবাই। ঢোকার সময় কখন?
ঢোকার সময়। কখন? ঢোকার সময়, তার মানে ঢোকার সময়। আচ্ছা, তাহলে 24তম ইলেকট্রন হচ্ছে এটা। শেষ, আর কিচ্ছু করবো না। তোমরা এবার বলবে যে সব মুছে ফেলবো, আমি শুধু এটা রাখবো। 24তম ইলেকট্রন হচ্ছে এটা। তাহলে বাকিগুলা সব মুছে ফেললাম, সব মুছে ফেলবো। তাহলে 24তম ইলেকট্রনকে আমি লাল কালি দিচ্ছি। এটা হচ্ছে 24তম ইলেকট্রন। তাহলে এই যে এটা, তো এটা কোথায় আছে? এটা 3D-তে আছে। তাহলে 3D-তে থাকলে 3 হচ্ছে n এর মান। তাহলে n এর মান কত? n এর মান 3। d হচ্ছে l এর মান। তাহলে l এর মান কত? l এর মান হচ্ছে 2, কারণ আমরা জানি d এর জন্য l এর মান 2, গতকালকে দেখিয়েছি। d এর জন্য l এর মান 2। তারপরে এবার বলো এটা কোথায় আছে? এই যে দেখবা, এটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম নাম্বার লাইন সিস্টেম অনুযায়ী করতে। নাম্বার লাইন সিস্টেম অনুযায়ী যদি করতে যাও, নাম্বার লাইন সিস্টেম অনুযায়ী করতে গেলে কি হবে বলো তো? এটা হবে 0, এটা হবে -1, এটা হবে +1 +2 -1 -2। নাম্বার লাইন সিস্টেম অনুযায়ী করতে বলেছিলাম। তাহলে এটা হচ্ছে 24তম ইলেকট্রন। কোথায় পড়ছে দেখো? এই যে 24তম ইলেকট্রন এখানে পড়েছে। তাহলে নিচে মনে হয় দেখা যাচ্ছে না, আমি পাশে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে, তাহলে m এর মান কত? m এর মান হচ্ছে +1। কেমনে পেয়েছি দেখো না, 24তম ইলেকট্রন 4 নাম্বার ঘরে আছে, 4 নাম্বার ঘর। তার মানে -2 -1 0 +1 +2, তার মানে 4 নাম্বার ঘরে আছে, তার মানে +1। m এর মান হবে +1। সর্বশেষ s এর মান কি হবে? s এর মান দুইটা হতে পারে, +12 or -12। তার মানে পরীক্ষায় +12 হতে পারে, -12 হতে পারে। এন্ড s এর মানটা কিন্তু ফিক্স না, কারণ আমরা বলতে পারি না ইলেকট্রন কি ক্লকওয়াইজ ঘুরবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এটা আমরা বলতে পারি না। ও যে কোনো ডিরেকশনে ঘুরতে পারে, যে কোনো একটা ডিরেকশনে ঘুরতে পারে, তাই এটা কেউ শিওরভাবে বলতে পারবে না। তাই হয় +1 হবে, না হয় -1 হবে। তার মানে কপারের তোমাকে যদি বলে কপার 2+, এর এখানে একটা কথা বলছে, কপার 2+ বলছে, কপার বলে নাই, কোনো সমস্যা নাই। বেসিক থাকলে কোনো সমস্যা নাই, কারণ কপার 2+ বললে ওই লাস্টের কক্ষপথগুলা থেকে ইলেকট্রনগুলা চলে যাবে, লাস্টের কক্ষপথগুলা থেকে, ফলে কোনো সমস্যা নাই, এই ইলেকট্রনগুলা হয়তো চলে যাবে। এখানে 24তম ইলেকট্রন কিছু হবে না, 24তম ইলেকট্রন তো আছে আগের মতো। তাহলে n এর মান 3, d এর মান, l এর মান 2, তারপর হচ্ছে m এর মান +1, তারপর হচ্ছে এটা। এই হচ্ছে 4টা কোয়ান্টাম নাম্বার। পরীক্ষায় কিভাবে লিখবা? পরীক্ষায় লিখবে এভাবে, n এর মান 3, l এর মান 2, m এর মান +1, s এর মান +12 or -12। এভাবে লিখলেই তোমাকে 100তে 100 দিবে। এটা বুয়েটের কোয়েশ্চেন। তোমাদেরকে একটা দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করিও। কপার 2+ এর এবার তোমাকে দিচ্ছি 29তম ইলেকট্রনের জন্য। করো, 29টা ইলেকট্রন নাই, তারপরও দিলাম। করো এবার, দেখি কেমনে খেলো। খেলবা, তুমি খেলবা, আমি দেখবো তুমি কেমনে খেলবা। খেলবা তো তুমি পারবা। 29তম ইলেকট্রনের জন্য তুমি করবে, দেখি কেমনে হয়। তো আজকে এটুকুই থাকবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যদি কোনো প্রশ্ন থাকে জমায় রাখো, শীঘ্রই একটা জুম ক্লাস নিয়ে তোমাদের সব প্রশ্ন ক্লিয়ার করে দিবে ইনশাল্লাহ। ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।